শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রয়োজনে কবর থেকে তুলে গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক হত্যা, আরএসএফের নিন্দা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই নির্বাচন হবে। ২৪-এর আজকের দিনে সারা দেশে নিহত হন ৬৭ জন। ওঠে হেলিকপ্টার থেকে গুলির অভিযোগ। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো অব্যাহত থাকবে, জানালেন মোদি। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $১,০০০ কোটি মামলা দিলেন ডোনাল্ড ট্রাম্প। কারফিউ শিথিলে গোপালগঞ্জে ফিরেছে স্বস্তি। ধানমন্ডিতে ছিনতাইয়ের পর পুলিশের সামনে দিয়ে চাপাতি হাতে চলে গেল যুবক, ভিডিও ভাইরাল। ভারত পাকিস্তান সংঘাতে ৫টি বিমান ভূপাতিত হয়েছিল, জানালেন ট্রাম্প। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সম্পন্ন। হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। বন বিভাগকে পরিবেশ বান্ধব রিসোর্ট নির্মাণের নির্দেশ পরিবেশ উপদেষ্টার। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনার দিন যে ৪ জন মারা গেছেন তাদের মৃতদেহের ময়নাতদন্ত হয়নি। সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন ও সৎকার করা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানিয়েছে, তাদের অভিযোগ ঘটনার দিন হাসপাতাল কিংবা প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি, তাই বাধ্য হয়েই ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন ও শেষকৃত্য করা হয়েছে। তবে পুলিশের দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতার কারণেই মরদেহগুলোর ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, তার আগেই সেগুলো নিয়ে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দৈনিক মাতৃজগতের প্রতিনিধি খন্দকার শাহ আলমের উপর হামলা ও মৃত্যুর ঘটনায় সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আরএসএফ নিন্দা জানিয়েছে। বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়। আরএসএফের বিবৃতিতে বলা হয়, সাবেক এক কারাবন্দী তার উপর এই নৃশংস হামলা চালিয়েছে। খন্দকার শাহ আলমের একটি সংবাদ প্রতিবেদনকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে জেল খাটতে হয়েছিল। তার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়। গত ২৫ জুন জেল থেকে ছাড়া পেয়ে ওই ব্যক্তি মুক্তির দিনেই রাস্তায় প্রকাশ্যে খন্দকার শাহ আলমকে মারধর করেন এবং তার মোবাইল ফোন সহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেন। পরে একই দিনে ৪৮ বছর বয়সী এই সাংবাদিক নিজের জিনিসপত্র ফিরে পেতে হামলাকারীর সঙ্গে দেখা করলে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খন্দকার শাহ আলমকে লাথি ও ঘুষি মারা হয়। তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই হামলাকারীকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন ঠিক সেই সময় নির্বাচন হবে, একদিনও পেছানো যাবে না। শনিবার কুমিল্লা বোর্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ল অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান। প্রেস সচিব বলেন, নির্বাচন আগেও হতে পারে, ৩০ জুন মানে এর বেশি যাবে না। এর মধ্যে এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুনেও হতে পারে, কিন্তু জুনের ৩০ তারিখের পরে যাবে না। তিনি বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। আজ ১৯ জুলাই। কোটা সংস্কার আন্দোলনকারীরা ২০২৪ সালের এ দিনে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। এই কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। এদিন রাতেই ঘোষণা হয় কারফিউ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুলাই সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করা হয়। রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্তত ৬৭ জন নিহত হন। গোলযোগের মধ্যে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। তবে র্যাবের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয় তারা আকাশ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়নি, বরং উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৯ জুলাই রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। কথিত অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল শুক্রবার ১৮ জুলাই পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে এক সভায় দেওয়া ভাষণে মোদী জানান, কেউ বাংলায় কথা বলুক কিংবা না বলুক, ভারতীয় নন এমন অনুপ্রবেশকারীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অব্যাহত থাকবে এবং তার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের গ্রেপ্তার ও বাংলাদেশে পুশব্যাকের ঘটনায় দেশটির গণমাধ্যম সরব হয়ে ওঠে। গত বুধবার কলকাতায় বিক্ষোভে নেমে এসব ঘটনার জন্য বিজেপির রাজনীতিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতেই শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে যান নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ও নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মোদী। এ সময় তৃণমূলকে সমর্থন না দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে একবার সরকার গঠনের সুযোগ দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে শুক্রবার ১৮ জুলাই কমপক্ষে $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন। সংবাদ মাধ্যমটি সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছিল ২০০৩ সালে জেফ্রি অ্যাপস্টাইনের জন্মদিনের শুভেচ্ছায় ট্রাম্পের নাম ছিল, যেখানে যৌন ইঙ্গিতপূর্ণ একটি ছবি ও তাদের গোপনীয়তার উল্লেখ ছিল। মায়ামির ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় মার্ডক, ডাও জোন্স নিউজ কর্পোরেশন ও এর প্রধান নির্বাহী রবার্ট থমসন এবং দুজন ওয়াল স্ট্রিট জার্নাল সাংবাদিককে আসামি করা হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন তারা তাকে মানহানি করেছেন এবং তার অপ্রতিরোধ্য আর্থিক ও সুনামের ক্ষতি করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, আমরা ওয়াল স্ট্রিট জার্নালের মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর, জাল সংবাদ প্রবন্ধ প্রকাশের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে একটি পাওয়ার হাউস মামলা দায়ের করেছি। ডাও জোন্সের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমাদের প্রতিবেদনের নির্ভুলতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যে কোনো মামলার বিরুদ্ধে জোরালোভাবে আমরা নিজেদের রক্ষা করব। গোপালগঞ্জে ৩ দিনের কারফিউর পর জনজীবনে ধীরে ধীরে স্বস্তি ফিরছে। আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। এতে স্বাচ্ছন্দ্যে ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানও। কারফিউ শিথিল হওয়ায় নিম্ন আয়ের মানুষ সকালে কাজে বের হয়েছেন। ৩ দিন আয় রোজগার বন্ধ থাকায় পরিবারের অচলাবস্থা তৈরি হয়েছিল বলে জানান তারা। কাঁচা মাল ও ফল ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। আজ সকালেই অনেকে দোকান খুলে বসেছেন। চাপাতির ভয় দেখিয়ে ছিনতাইকারী এক যুবকের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন, এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল ১৮ জুলাই শুক্রবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত ১২টার পর ধানমন্ডি ৩২ নম্বরের রাসেল স্কয়ার নিউ মডেল বহুমুখী বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রিন্টের শার্ট ও কালো রঙের প্যান্ট পরা একজন সাদা শার্ট ও জিন্সের প্যান্ট পরা এক যুবককে চাপাতির ভয় দেখানোর এক পর্যায়ে যুবকের কাছ থেকে ব্যাগটি ছিনিয়ে রাস্তা পার হয়ে এলাকা ছেড়ে চলে যান। ওই সময় কাছেই সড়কে পুলিশের পোশাক পরা দুজন, সাদা পোশাকের একজন সহ ৩ পুলিশ সদস্যকে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই চলে যান ছিনতাইকারী। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশ কিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার হয়ে তাকিয়ে দেখছিলেন। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য কাজ শুরু করেছে পুলিশ। ছিনতাইয়ের শিকার ব্যক্তির খোঁজ এখনো পাওয়া যায়নি। ছিনতাইকারীকে গ্রেপ্তার করা যাবে বলে আশা করছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সাম্প্রতিক সংঘাতে ৫টির মতো যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তবে কোন পক্ষের কয়টি বিমান তা তিনি পরিষ্কার করেননি। এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ইসলামপন্থী জঙ্গিদের হামলার প্রতিক্রিয়ায় নয়াদিল্লি পাকিস্তানের কথিত জঙ্গি আস্তানা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘাত বাধে। মে মাসের অস্ত্রবিরতির পর পরিস্থিতি শান্ত হয়। ওয়াশিংটন দুই পক্ষের সঙ্গে আলোচনা করার পর ১০ মে রিপাবলিকান প্রেসিডেন্টই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ভারত পাকিস্তান অস্ত্রবিরতির ঘোষণা দেন। এই অস্ত্রবিরতির পেছনে ট্রাম্প শুরু থেকেই কৃতিত্ব দাবি করলেও ভারত বলছে, তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতায় নয়, ভারত পাকিস্তান নিজেদের আলোচনার ভিত্তিতেই ওই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বেলা ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন। বেলা ২টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসূলের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল পর্ব। নাতে রাসূল পরিবেশন করেন সাইমুম শিল্পগোষ্ঠীর শিল্পীরা। পরে সমাবেশে উপস্থিত জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করছেন। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন হুমায়ূন আহমেদ। তবে লেখালেখির প্রতি ভালোবাসা আর চলচ্চিত্র নির্মাণের স্পৃহা তাকে শিক্ষকতা পেশা থেকে সরিয়ে নিয়ে আসে সৃজনশীল জগতে। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস নন্দিত নরকে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, দেয়াল, মাতাল হাওয়া, শঙ্খনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন, গল্প, কবি, লীলাবতী, গৌরীপুর জংশন, এইসব দিনরাতে ইত্যাদি। সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে এককভাবে সরকারের পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে অঙ্কিত চিত্র প্রদর্শনী করা হয় এবং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ উপদেষ্টা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরগুলো পরিবেশ বান্ধব জায়গায় আয়োজনের আহ্বান জানিয়ে বন বিভাগকে আরও পরিবেশ বান্ধব রিসোর্ট নির্মাণের নির্দেশ দেন তিনি। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হল। ধন্যবাদ।